জোহান ফ্রেশ হয়ে ফ্রিজ থেকে খাবার বের করে ওভেনে দেয় গরম করতে। আজ তার মা বাসায় নেই, তার বোনের বাসায় গেছে। আর পার্টি থেকেও সে জলদি চলে এসেছে, তাই খাবার গরম করছিল। হঠাৎ করে তার খেয়াল আসে মায়ার, তার কথাগুলোর মনে পড়তে থাকে। তখনই ওভেন থেকে শব্দ আসে। সে ওভেন অফ করে গরম খাবার প্লেট ধরতেই ব্যথায় শব্দ করে ওঠে। আবার তার মনে পড়ে মায়ের ব্যথা পাবার কথা। ও কি ব্যথায় মলম লাগিয়েছে যে যেদিমে নিশ্চিত নিজের বন্ধুদের বকা দিয়ে চুপ করিয়ে দিয়েছে। সে বেশি কিছু না ভেবে ফার্স্ট এইড বক্স নিয়ে রওনা দেয় মায়ের অ্যাপার্টমেন্টের দিকে। দরজা খুলে জোহানকে দেখে আশরাফ তাকে ভেতরে ডাকে। তাকে দেখে মেহেদি তো খুশিতে আত্মহারা। একসময় সে তাদের জুনিয়র ছিল আর অনেক বড় ভক্ত ছিল পঞ্চসুরের। তাদের আগে দেখাও হয়েছে, কিন্তু জোহান তাকে ঠিক চিনতে পারে না। ড্রয়িং রুমে এসে দেখে নিচে তোষক ও চাদর বিছানো হয়েছে, আর তার মাঝখানে কতগুলো চিপস, কোক ও চকলেট। আশরাফ তাকে বলে, আমরা দেখা হলে সারা রাত বসে আড্ডা দেই, আপনি সোফাতে বসুন। সমস্যা নেই, এত ফর্মাল হওয়ার প্রয়োজন নেই। জোহান তাদের সাথে মেঝেতেই বসে পড়ে। আশরাফ বলে, ফর্মাল হব না? দেখছেন না একজন আপনাকে দেখে চোখ ব্যাঙের মতো করে রেখেছে, মনে হচ্ছে এখনই বেরিয়ে যাবে। মেহেদি তার কথা শুনে লাথি মারে। তন্নি রান্নাঘর থেকে আসে বড় এক থালা নুডলস রান্না করে। সে আসতে আসতে বলে, এই সার্কাস দেখে কিছু মনে করবেন না, এরা সেলিব্রিটি দেখেও নিজের বান্দরমার্কা কাণ্ড বন্ধ করতে পারে না। সে চোখ ঘুরে আশরাফ ও মেহেদিকে দেখে। ডোন্ট ওয়ারি, বন্ধুত্ব এমনই সুন্দর। সব বন্ধুত্ব সারা জীবন এমন থাকে না, একসময় এক ভুলের জন্যই শেষ হয়ে যায়। আপনারা অনেক লাকি। ভালো কথা, আমি এসেছিলাম মায়াকে দেখতে। ফার্স্ট এইড বক্স নিয়ে এসেছিলাম, পায়ে ভালোই ব্যথা পেয়েছিল, আমি আগেই ব্যান্ডেজ করে দিয়েছি। ও তাহলে আমি যাই, সরি এত রাতে বিরক্ত করলাম। আরে না, বসো, আমরা সকলে এমনি টাইম পাস করব, কোনো কাজ না থাকলে আড্ডা দিতে পারো। কাজ তো নেই, আমি থাকলে সমস্যা হবে না তো? একদম না। মেহেদি তার পাশে এসে বসে, বলে, আর ব্রো, তোমার নতুন অ্যালবাম কবে বের হবে? ওটা তো তোমার ফ্রেন্ডই জানে, আমার ট্রেনিং করাচ্ছে আপাতত। ট্রেনিং? আর তোমার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গায়ক ও অভিনেতা, সেটা একসময় ছিলাম, এখন তো আর নেই। তোমার বাবার ভুলের কারণে তোমার শাস্তি পেতে হচ্ছে, এটা আমার পছন্দ নয়। যার দোষ তাকে বলুক, তার দোষে তোমাকে কেন শাস্তি ভোগ করতে হবে? মানুষের না মাথায় জ্ঞান কম, মেহেদির আগে মুখ ফুলিয়ে বলে। জোহান তাকে দেখে হাসে খানিকটা। ভুল কিছুটা আমারও ছিল, বাবাকে ইমপ্রেস করার চক্করে অনেক ভুল করেছি। তো তা স্বীকারও করেছ? তন্নি কথার উত্তর দেয়। সে আরও বলে, জনগণ এখন তোমার উপর রাগ করে থাকলেও আমি নিশ্চিত তোমার গান আসলে সকলে তোমাকে মেনে নিবে, আগের মতো ভালোবাসাও দিবে। আমরাও কিন্তু তোমাদের ভক্ত। 5 মেলোডি ইজ লাভ, তোমরা লিজেন্ড। একটা সিক্রেট বলি? বলো। তন্নি আশেপাশে তাকিয়ে ধীর সুরে বলে, মায়াও না 5 মেলোডির বিশাল বড় ভক্ত ছিল, আর তুমি ওর সেকেন্ড ফেভারিট ছিলে। মজা করছো? সত্যি। এমন সময় ভেতরের রুম থেকে একটি মেয়ে আসে, ঢোলা নাইট স্যুট পরা, এলোমেলো চুলে বাচ্চামুখ ক্লিপ লাগানো। সে চকলেট খেতে খেতে রুমে প্রবেশ করে আর বকা দেয়, এত কথা কি বলছিস তোরা? আর ও এখানে কি করছে? জোহান তন্নিকে জিজ্ঞেস করে, ও কি মায়ের ছোট বোন? ও তো ফেসিয়াল ফিচার। ওই তো মায়া। কি? জোহান চমকে উঠে দাঁড়ায়। সে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে মায়াকে। সে অবাক হয়ে যায়, মানে ওর আধা কেজি মেকআপের পিছনে পিসি দেখা যায়। মায়ের রাগী মুখে বলে, প্রথম কথা, আমি আধা কেজি মেকআপ করি না, আর দ্বিতীয় কথা, খবরদার আমাকে পিসি বলবে না। তো আর কি বলবো? মুখ এটা লাগছে পিসিদের মতো, টি শার্টে কার্টুন আঁকা, চুলে পিসিদের ক্লিপ মারা। এই জন্যই তো বলি এত মেকআপ দিয়ে ঘোরো কেন? এভাবে অফিসে এলে তো তেলাপোকা ভয় পাবে না তোমার থেকে। মেকআপ দিয়ে পিসি পুস্সু থেকে রাক্ষসী হয়ে যাও, কি সাংঘাতিক ব্যাপার। বলে সে বসে পড়ে অবাক হয়ে। আর তোমাকে কে অনুমতি দিল আমার বাসায় আসার? আমি। তন্নি তাকায় তার দিকে। কোনো সমস্যা আছে? মায়া দ্রুত ডানে বামে মাথা নাড়ায়, তারপর তন্নির পাশে বসে পড়ে। তন্নি তাকে বকুনি দেয়, তোকে বলেছিলাম না আমি তোকে রুমে নিতে আসব?
পায়ে ব্যথা পেয়ে টুংটুং করে ঘুরে বেড়ানোর দরকার আছে তোর? মায়া তন্নির কোনোই ধরে তাকে নিজের দিকে টেনে বলে, ভাই আমার ইজ্জতের 12টা বাজাইস না। ও আমার অফিসে কাজ করে, নিজে তো আর ভয় পাবেই না, অন্য সবাইকেও বলে বেড়াবে। জোহান মায়াকে এভাবে বকুনি খেতে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। মায়া চৌধুরীকে কেউ বকার সাহস রাখে সে জানত না। সে ফিক করে হেসে দেয়। মায়া রাগী স্বরে বলে, এমন দাঁত বের করে হাসছো কেন? ভাবছি অফিসে যেভাবে বাঘিনীর মতো থাকো, যেন সামনে পেলেই কাউকে চিবিয়ে খাবে, আর এখানে পুরি ভেজা বিড়াল, কিউট ভেজা বিড়াল। মায়ের রাগ বাড়ে, মাথা ফাটায় ফেলবো একদম। জোহান মেহেদির দিকে তাকে নিম্নস্বরে জিজ্ঞেস করে, এই রূপেও মাঝে মধ্যে ভয়ঙ্কর লাগে। মেহেদি শব্দ করে হেসে বলে, ভাই আপনাকে দূর থেকে অনেক গম্ভীর ও অহংকারী লাগে, বাট আপনি আসলে পুরাই জোশ। আচ্ছা ভাই, আপনি এই শুক্রবার শনিবার কি করছেন? তেমন কিছু না। কেন? ওই আমার, সে বলতে বলতে মায়ের সরু দৃষ্টি দেখে চুপ হয়ে যায়। তারপর বলে, না ভাই কিছু না, বাদ দেন। তারপর মুখ বানিয়ে আবার মায়ের দিকে তাকায়। জোহান দেখে দুজনে ইশারায় কথা বলছে, আজব আজব মুখ বানিয়ে। আশরাফ তাকে জানায়, ভয় পাওয়ার কিছু নেই, মনে হচ্ছে এদের ভূতে ধরেছে, বাট এমন কিছু না। এখানে সকলে এক একটা এলিয়েন, আমি ছাড়া। মুভি দেখবেন? জোহানকে জিজ্ঞেস করে। সে আবার মায়ের দিকে তোষক মেরে জিজ্ঞেস করে, এই সুন্নি মুন্নি, তোরা কি ছবি দেখবি না কার্টুন? মায়ের লজ্জায় তার মুখ লুকিয়ে নেয়। তার বন্ধুরা কিছু মুহূর্ত কিভাবে তার ইমেজটার 12টা বাজিয়ে দিচ্ছে। মায়া বলে, যা দেখার দেখ, আমার কিছু যায় আসে না। ঠিক আছে, তাহলে হরর মুভি দিলাম। না, অন্য কিছু। কেন, ভয় পাচ্ছিস? জোহান জানো, এই মেয়ে যত সাহস দেখায়, হরর মুভি দেখলে সব জানালা দিয়ে বেরিয়ে যায়। নর্মাল হরর মুভিও দেখতে পারে না, ভয় শেষ হয়ে যায়। এমন কিছু না, তুই হরর মুভি দিবি এখন, সবচেয়ে ভয়ঙ্কর ফিল্মই দিবি। অ্যাজ ইউর উইশ, দ্বারা বের করছি। আশরাফ ছবি বের করতে করতে আরও তারা অনেক গল্প করল। তারপর ছবি ছাড়ার পর সকলে সিরিয়াল হয়ে ধরে বসে। মায়া নিজেকে অনেক নিয়ন্ত্রণ করার সত্ত্বেও নিজের ভয় লুকিয়ে রাখতে পারে না। স্ক্রিনের সামনে ভূত আসতেই তার পাশে বসা তন্নিকে ধরে জোরে চিৎকার দিয়ে ওঠে। এটাও কম ছিল না, এর মধ্যে আশরাফ ও মেহেদি একটু পরপর তাকে আরও ভয় দেখায়। আর মায়া তাদের বসে। একটু পর তন্নি উঠে যায় সকলের জন্য কিছু রান্না করে আনতে। আশরাফও যায় তার পিছু পিছু। মেহেদি বলে, দুইটাই একসাথে রান্না করতে যাচ্ছে না প্রেম করতে? দুইজনের রিলেশনশিপে আছে? জোহান প্রশ্ন করে। সে কলেজ থেকে আগামী 1-2 বছরের বিয়ের প্ল্যানিংও করেছে। মা স্ক্রিনের দিকে তাকিয়েছিল, হঠাৎ ভূতের এক দৃশ্যে জোরে চিৎকার করে ওঠে। এর ওপর মেহেদি পেছন থেকে এসে তার কাঁধের ওপর একটি কুশন রাখলে সে আরও জোরে চিৎকার করে লাফিয়ে ওঠে। এরপর সে কুশন দিয়েই মারে মেহেদিকে। মেহেদি শব্দ করে হাসতে হাসতে রান্নাঘরের দিকে যায় এবং বলে, দেখে আসি ওই দুইটা লাভ বার্ডস কী করছে। মায়া মুখ ফুলিয়ে বসে। জোহান তার দিকে খানিকটা ঘেঁষে বসে এবং বলে, যদি ভয় বেশি লাগে তাহলে বাঁচার জন্য আইডিয়া দিতে পারি। মায়া তবুও তার ভাব ছাড়ে না, আমার ভয় লাগে না, ভুলে যেও না তুমি মায়া চৌধুরীর সাথে কথা বলছো। তবুও সে আইডিয়া দেয়, ঘুমন্ত মানুষকে সহজে কেউ ওঠায় না, বিরক্ত করে না। মায়া তাকে পাত্তা না দিয়ে অন্যদিকে তাকায়, কিন্তু মেহেদি আসার আগে ঠিকই ঘুমের নাটক করতে শুরু করে। কিন্তু একসময় আসলে ঘুমিয়ে পড়ে সে। জোহান মেহেদির সাথে কথা বলার ফাঁকে একবার তাকায় মায়ের দিকে। তাকে দেখে হাসে খানিকটা। খেয়াল করে ঘুমে সে পড়ে যাচ্ছিল। সে জলদি তার মাথাটা ধরে নেয়, নিজের কাঁধে তার মাথা রাখে আলতো করে। আসলে মেয়েটা ঘুমিয়ে গেল। ঘুমে কতটা শান্ত লাগছে তাকে, অথচ জাগ্রত থাকাকালীন ব্যবহার একদম রাক্ষসীর মতন। মেহেদির কথায় সে মায়ের দিক থেকে মুখ ফেরায়। ব্রো, এখন তো মায়া ঘুমিয়েছে, এখন বলি, আগামী সপ্তাহে আমার বোনের বিয়ে, তোমার আসতে হবে। প্লিজ মানা করো না, আমার বোনও তোমার অনেক বড় ফ্যান, তুমি আসলে অনেক খুশি হব, বিয়ের দিনটা আরও আনন্দে ভরে যাবে। তাই তাহলে অবশ্যই আসবো। থ্যাংক ইউ সো মাচ। আমি আমার বোনকে ওয়াদা করেছিলাম, যখন শুনলাম তুমিও কোম্পানিতে জয়েন করেছ, কিন্তু মায়াকে বলার পরেও মানা করে দিয়েছে। মানা করলো কেন? আসলে ও দ্বিধায় ছিল, এভাবে বিনা পরিচয়ে তোমাকে ডাকলে তুমি সেটা অন্যভাবে নিতে পারো, খারাপ লাগতে পারে তোমার। বাহ, মায়া চৌধুরী অন্যের অনুভূতির চিন্তা করে, আমি তো জানতাম না। মায়া ওই বাহিরেই নিজেকে কঠিন দেখায়, মন একদম কোমল ওর।
তন্নি রান্নাঘর থেকে খাবার ট্রে নিয়ে আসে। সে বলে, ওয়াহিদ এবং দিয়ার জন্য না হলে ওর এমন কঠিন সেজেও থাকা লাগতো না। আর এক জনাব ওকেই বাসায় নিয়ে এসেছে। মেহেদি মুখ লটকিয়ে বলে, দোস্ত, যত যাই হোক ও তো আমাদের বন্ধু। ও ভুল করেছে, কিন্তু চিন্তা কর, ওয়াহিদ দিয়াকে ভালোবেসে যদি মায়াকে বিয়েও করতো তাহলে ও কি হ্যাপি থাকতো তুই বল? আশরাফও তার সাথে একমত হয়। আমরা কাকে কখন ভালোবেসে ফেলি তা কি আমাদের হাতে থাকে? এই যে আমি যদি বুঝে শুনে ভালোবাসতাম তাহলে তো কোনো এলিগেন্ট মেচিউর বুঝদার মানুষকে ভালোবাসতাম, যে নিজের বয়ফ্রেন্ডের ওপর হাত তুলবে না। তোর মতো শাকসুন্নিকে নাকি? আমি শাকসুন্নি? তুই দাঁড়া। সে খাবার ট্রের নিচে রেখে তার পিছনে দৌড়ে যায় তাকে মারার জন্য। শব্দ শুনে মায়া নড়েচড়ে ওঠে, আবার জোহানের বাহু ধরে ঘুমিয়ে পড়ে। জোহান তার দিকে তাকে মৃদু হাসে। ঘুম ভাঙলে মিটিমিটি করে চোখ খুলে মায়া। উঠে চোখ কষলে দেখে মেহেদি তার পায়ের কাছে ঘুমিয়ে আছে। সে পা জড়িয়ে নেয়, খেয়াল করে সে জোহানের বাহু ধরে ঘুমিয়ে আছে। হাত ছেড়ে সে জোহানের দিকে তাকাতেই দেখে সে জেগে আছে। সে পিছনে সরে যায়, নিজের এমন কাণ্ডে লজ্জা পায় খানিকটা। তারপর স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করে, ওঠালেই হতো, এখন উঠিয়ে তো দিতাম, কিন্তু ম্যাডাম আপনি তো ভূত থেকে ভয় পেতেন, আর আমি আপনার থেকে। মায়া আর চোখে তার ফিরে তাকিয়ে ভেংসি কেটে বলে যায়। জোহান তার পিছনে আসে, কোথায় যাচ্ছ? কি চেনে? কফি বানাবো। আমিও খাবো, আর আমি বানাবো। তুমি পায়ের ব্যথা পেয়েছ, যে ঘুমতো। এখন তুমি যেভাবে সারা রাত আমাকে ধরে ঘুমিয়েছিলে, ভয় করছিল নিজের সম্মান রক্ষার্থে গিয়ে সারা রাত নির্ঘুম কাটাতে হলো। মায়ের রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকায়, কিন্তু পরের মুহূর্তে আর নিজের হাসি নিয়ন্ত্রণ করতে পারে না, হেসে দেয়। জোহান বলে, কাউন্টারে বসে কেবল বলো কোথায় কি আছে, আজ জোহানের স্পেশাল কফি খাওয়াচ্ছি তোমায়। তোমার এমন বিহেভ করছো কেন যেন আমার পায়ে ট্রাক চড়ে গেছে? তোমরা এমন বিহেভ করছো কেন যেন আমার পায়ে ট্রাক চড়ে গেছে? সামান্য কাঁচি তো ঢুকেছে, আমি একদম ঠিক আছি। তাই হাঁটার সময় একটু ব্যথা করছে আর কি। জোহান এক ভ্রু উঁচু করে তার দিকে তাকিয়ে থাকে। মায়া না পেরে বলে, ফাইন, বসছি। মায়া কাউন্টারে উঠে বসে বলে দেয় কোথায় কি আছে। জোহান তার কাজ করতে করতে জিজ্ঞেস করে, আচ্ছা, আমি শুনলাম তোমার নাকি এক সময় আমি ফেভারিট ছিলাম, আই মিন সেকেন্ড ফেভারিট। মায়া চোখ বড় বড় করে তাকায় জোহানের দিকে। কি? কে বললো এসব আজে বাজে কথা? মেহেদি ও আশরাফ বলেছে, তাই না? ঘুম থেকে উঠে নিক, ওদের ভর্তা না করলে আমার নাম মায়া চৌধুরী না। তন্নি বলেছে। তন্নির কথা শুনে মায়ার সব ভাব বেরিয়ে যায়। সে বলে, তন্নি বলেছে, থাক যাই হোক, এক সময় তো আমিও বাচ্চা ছিলাম, বাচ্চাকালে চয়েস তো খারাপ থাকে। জোহান আর চোখে তাকায় মায়ের দিকে, তারপর নিজে কাছে ধ্যান দেয়। মায়া জিজ্ঞেস করে, একটা কথা জিজ্ঞেস করব? তুমি কবে থেকে অনুমতি নেওয়া শুরু করলে? তুমি নিজের ভালোবাসা পাওনি, তাই না? জোহান মগে কফি বিট করছিল। মায়ের প্রশ্ন শুনে হঠাৎ থেমে যায়, তাকায় মায়ের দিকে জিজ্ঞাসক দৃষ্টিতে। মায়া আবার প্রশ্ন করে, মেয়েটা ইনারা, তাই না? জোহান আরও অবাক হয়। মায়া বলে, গতকাল তুমি যেভাবে ওর দিকে তাকাচ্ছিলে তা দেখে বুঝে গিয়েছিলাম। জোহান এক মুহূর্তের জন্য সরু দৃষ্টিতে তাকায় তার দিকে, তারপর হেসে চুলা থেকে দুধের পাতিলটা নামিয়ে মগে ঢেলে বলে, আমিও দেখেছিলাম ওয়াহিদকে দিয়ার সাথে গল্প করতে, ওদের একসাথে অনেক হাসি খুশি দেখাচ্ছিল। তখন বুঝলাম ওয়াহিদ কেন দিয়াকে বেছে নিল। সে কফির মগটা মায়ের পাশে রেখে আবার রাগী দৃষ্টিতে তাকালো মায়ের দিকে। তার কাছাকাছি এসে বলে, কারণ তুমি স্বার্থপর, কেবল নিজের কষ্টের গল্প শোনাতে পারো, কিন্তু অন্য যে তোমার কথায় কষ্ট পেতে পারে তা ভাবতে পারো না। তুমি অন্য কারো চিন্তাই করো না। আমার ব্যক্তিগত ব্যাপারটা তোমাকে বলিনি, তাহলে তোমার সেদিকে এত ধ্যান দেবার প্রয়োজনটা কি আমি বুঝতে পারছি না। আবার দূরে সরে সবার জন্য চায়ের পানি বসালো, যেন সবাই উঠলে চা খেতে পারে। মায়া সেখানে বসে রইল। হঠাৎ তার চোখের সামনে ভেসে ওঠে পুরনো কিছু স্মৃতি। দেখ মিষ্টি, আমার সত্যি মনে হচ্ছে তোর ব্রেনে সমস্যা হয়েছে। তুই অডিশনে প্রথম হওয়া সত্ত্বেও কেন সুযোগটা দিয়াকে দিচ্ছিস? ওই মেয়েকে তুই চিনিস? 2 সপ্তাহ হয়নি। ওয়াহিদ রাগীশ্বরে কথাগুলো বলে মায়াকে। এখন তো এই সুযোগটা আমার থেকে বেশি দিয়ার প্রয়োজন। দেখ, তুই কোম্পানি সামলাতে আঙ্কেলের হেল্প করছিস, আর আমি তোর সাথে থাকার জন্য অডিশন দিয়েছি,
কিন্তু দিয়ার তো এই পজিশনের প্রয়োজন আছে। ও এর মাধ্যমে গানে আরও দক্ষতা অর্জন করতে পারবে, আর ওর একটু প্রমোশন করলে বিভিন্ন জায়গা থেকে টাকাও পাবে। তুই কি বোকা? আমি জানি না তোর গানের গলা একবার শুনে সবাই যে মুগ্ধ হয়েছে, তারপর তার পজিশন অন্য কাউকে দেওয়া? আমি জানি না কিভাবে করব। আরে আমি তো নিজে থেকে সরে যাচ্ছি, তোর কিছু করা লাগবে না। আর আঙ্কেল যে তোর ওপর চিল্লাবে তার কি? মায়া ওয়াহিদের গাল টেনে বলে, কি কিউট তুই, বিয়ের আগে বউয়ের এত চিন্তা হচ্ছে। চিন্তা করার প্রয়োজন নেই, আমি সামলে নেব। এমনিতে আমার অন্য কিছুতে ইন্টারেস্ট নেই, আমি শুধু অপেক্ষায় আছি তোর বউ হয়ে তোকে ভালোবাসার। তুই আর তোর যত আজেবাজে কথা। ঠিক আছে, আগামীকাল ওই মেয়েকে নিয়ে আসিস, আমিও দেখি আমাদের কোম্পানির যোগ্য কিনা। বর্তমানে মায়া দীর্ঘশ্বাস ফেলে সেদিনের এক ভুলের কারণে তার সম্পূর্ণ জীবন এলোমেলো হয়ে গেল। সে দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিকই বলেছে, আমি অন্যের কথা ভাবতে চাই না। অন্যের কথা চিন্তা করে নিজে কষ্ট পাওয়া থেকে স্বার্থপর হওয়া ভালো। কিন্তু তোমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলা আমার উচিত হয়নি, ক্ষমা করো। জোহান অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। মায়া চৌধুরী তার কাছে ক্ষমা চাইতে পারে, তা যে অবিশ্বাস্য। মায়া কাউন্টার থেকে নামতে গেলে মগটায় হাত লেগে পড়ে যায়। গরম কফি সম্পূর্ণ তার হাতে পড়ে যায়। আতকে উঠল জোহান, তুমি কি বোকা? এই পাশে গরম কফির মগ রেখেছি, তাও কি ধ্যান নেই তোমার? সে দ্রুত মায়ের কাছে যে হাত ধরতে নেওয়ার আগে মায়া তাকে থামায়। সে বলে, আমার ভুল ছিল, আমি তোমার সাথে বন্ধুত্বসুলভ আচরণ শুরু করেছিলাম। আমি ভুলে গিয়েছিলাম অচেনা লোকেদের নিজের পৃথিবীতে স্থান দিতে নেই, আবেগের বশে কাউকে নিজের গল্প শোনাতে নেই। সরি, মাফ করে দিও, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। জোহান অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সে হয়তো অতিরিক্ত বলে ফেলেছে। সে নিজের কথাটা গুছিয়ে বলে, আসলে আমি ওভাবে বলতে চাইনি, আমার মেজাজ খারাপ হয়ে গিয়েছিল তাই। মায়া তার কথা শেষ হওয়ার আগেই বলে, তোমাকে ধন্যবাদ, আমি ভুলে গিয়েছিলাম। অতীতে এক নতুন মানুষকে জীবনে বন্ধু হিসেবে স্থান দিয়ে আমার অতীত নষ্ট করেছি, আবারও একই ভুল করতে যাচ্ছিলাম। অতিরিক্ত শেয়ার করে ফেলেছি তোমার সাথে। ধন্যবাদ তোমাকে আমাকে ভুল করার আগেই থামানোর জন্য। মায়া কথাগুলো হেসে বললেও তার চোখের কষ্ট স্পষ্ট বোঝা গেল। সে যাবার সময় রান্নাঘরে তন্নি এলো। সে জিজ্ঞেস করলো, শব্দে ঘুম ভেঙে গেল? সব ঠিক আছে তো? মায়া তাকে উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। তন্নি আবার জোহানকে জিজ্ঞেস করে, ওর সকাল সকাল আবার কি হলো? জোহান উত্তর দেয় না। তার নিজের উপর ভীষণ রাগ হয়। গতকালের ঘটনার পর আজ এত কিছু বলা ঠিক হয়নি। সে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। সোজা আসে নিজের বাসায় ঢুকে পায়চারি শুরু করলো সে। অস্থিরতা লাগছে তার, রাগ হচ্ছে তার মায়ের ওপর, নিজের ওপরেও। সে নিজেকে বলে, মায়া খেয়াল করলেও সে ইনার কথাটা না তুলতেও পারত। কত সুন্দর কথা বলছিলাম আমরা, সব এভাবে নষ্ট করাটাও উচিত হয়নি। সে মাথায় হাত রেখে সোফায় বসে পড়ে। আবার তার নিজের ওপর ভীষণ রাগ উঠছে। সে ভেবেছিল নিজের রাগ নিয়ন্ত্রণে রাখা শিখেছে সে ভুল ছিল। এখনও তার ধৈর্য ধরাটা শেখার আছে। সে কেবল এখন আর কাউকে কষ্ট দিতে চায় না। এতটুকু কি তার দ্বারা সম্ভব না? জোহান জোরে সোফায় হাত মারে, নিজেকে বলে, আমি কেবল নিজেকে শোধরাতে চাই, অতীতের ভুলগুলো আর করতে চাই না। এতটুকু কি আমাকে দিয়ে হবে না? আজই অফিসে যায় ক্ষমা চাইব মায়ের কাছে। সকলে মানা করা সত্ত্বেও মায়া অফিসের দিকে রওনা দেয়। গাড়ি থেকে নামতেই তার অ্যাসিস্ট্যান্ট তার কাছে এসে বলে, ম্যাম, আপনার অপেক্ষায় ছিলাম। আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা কন্ট্রাক্টে সাইন করতে হবে। অপর পার্টি আজকেই বিদেশে যাবে, তাই তাড়াতাড়ি পাঠাতে বলেছে। মায়া সামনের দিকে হাঁটতে থাকে। আমাদের কবে পাঠানোর কথা? অ্যাসিস্ট্যান্ট আসে তার পিছনে। 2 দিন পরে। আর তারা কখন পাঠাতে বলেছে? 1 ঘন্টায় আমাকে নিয়ে যেতে বলেছে, না হলে ডিল করবে না। সময়ের আগে তারা যাচ্ছে আর তারাই তারা দিচ্ছে। তাদের বলো নিজে এসে আমাকে সাইন করিয়ে নিতে, না হলে জানিয়ে দাও ডিলের কথা ভুলে যেতে। আমাদের কাছে ডিলের কমতি নেই। আপনি যা বলেন ম্যাম। হঠাৎ সামনে এসে দাঁড়ায় দিয়া। মায়া তাকে দেখে অবাক হয়, কিন্তু তেমন প্রতিক্রিয়া দেখায় না। দিয়া নিজে থেকে বলে, আমি একটু কথা বলতে পারি? গানের ব্যাপারে হলে আমার কেবিনে এসো। না, অন্য ব্যাপারে। মায়া হাত তুলে আঙ্গুলের ইশারায় তার অ্যাসিস্ট্যান্টকে যেতে বলে। সাথে সাথে লোকটি চলে যায়। মায়া তার হাত আড়াআড়ি ভাঁজ করে জিজ্ঞেস করে, কি কথা? দিয়া নরম স্বরে বলে, আসলে গতকালের বিষয় নিয়ে কথা বলতে এসেছি।
তোর জন্য খারাপ লাগছিল। এভাবে আবার এঙ্গেজমেন্টটা ভেঙে গেল তাই। মায়া তার কথা কেটে বলে, আমার জন্য খারাপ লাগার কোনো প্রয়োজন নেই। মায়া যেতে নিলে দিয়ে আবার ডাক দেয়, তুই চাইলে আমি কাউকে দেখব? এক্সকিউজ মি, খারাপভাবে নিস না প্লিজ। আসলে গতকাল এঙ্গেজমেন্ট ভাঙার পর অনেকে তোকে নিয়ে কথা বলছিল, আমার তখন অনেক খারাপ লাগছিল। যাই বলি, শুরুটা আমার জন্য হয়েছে। আজ তুই এই কোম্পানির মালকিন হতে পারতি, কিন্তু আজ এখানেই কাজ করছিস। কারণ আমার কারণে তোর প্রতিদিন এত পরিশ্রম করা লাগছে। আমার খারাপ লাগছে তোকে দেখে। মায়া কিছু মুহূর্ত দিয়ার দিকে তাকিয়ে থেকে ফিক করে হেসে দেয়। তোর মনে হয় আমি কেবল এখানে কাজ করি? আমি এই পুরো কোম্পানি চালাই। শেয়ার তোদের নামে থাকতে পারে, কিন্তু তোরা আমার কৃপায় এই আরাম আয়েশ পাচ্ছিস। আর তোর খারাপ লাগার কিছু নেই। তোর কৃপায়? তুই এমনটা কিভাবে বলতে পারিস? এইসব ওয়াহিদের। উফ দিয়া, তোর ওয়াহিদের হাতে যখন কোম্পানিটা ছিল তখনই রাস্তায় এসে বসার অবস্থায় পড়েছিল। আমি সব সামলিয়েছি। এই যে লাক্সারি প্রোডাক্ট ইউজ করছিস, সব আমার দান। আমার ভিক্ষা দেয়া কেরিয়ার আর লাক্সারি দুটো এনজয় কর। ভিক্ষার জিনিস বেশি দিন হাতে থাকে না। দিয়ার মুখটা কাদো কাদো হয়ে যায়। সে উঁচু স্বরে বলে, আমি তোর ভালোর জন্য কথা বলতে এসেছিলাম, আমার অপমান করাতে নয়। আমি গরিব হতে পারি, কিন্তু ভিক্ষা নেই না। ও প্লিজ, নট এগেন। নিজের এসব দুঃখের কাহিনী শোনাতে শোনাতে ক্লান্ত হচ্ছিস না? তোর থেকে হাজার গুণ খারাপ অবস্থার মানুষ আছে, তারা নিজের সম্মান রাখতে জানে, তোর মতো সান্ত্বনা নেওয়ার জন্য ক্রেভিং করে না। এছাড়া তোর কেরিয়ার এত উন্নত নয় যে এত লাক্সারি ব্যাগ কাপড় ইফোর্ড করছিস। আমি যতটুকু জানি তোর এক অ্যালবামের সেল দিয়ে এই ব্যাগটাও আসবে না, তাই না? ওয়াহিদ দিয়াকে খুঁজতে এসেছিল। সে প্রায় প্রতিদিনই তার সাথে দেখা করতে আসে। আজ তাকে স্টুডিওর পরিবর্তে করিডোরে মায়ের সাথে কথা বলতে দেখে সে একটু অবাকই হয়। সে এগিয়ে যেতে দেখে দিয়ার মুখটা কাদো কাদো লাগছে। সে সাথে সাথে দৌড়ে যায় তার কাছে। দিয়া, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? দিয়া মাথা নাড়ায়, কিছু না। বলো কি হয়েছে? আমি তো মায়াকে কেবল সান্ত্বনা দিতে এসেছিলাম গতকালের জন্য। ভাবছিলাম ওর জন্য একটি ছেলে দেখব। সবাই সেটেলড হয়ে গেছে, কেবল ও ছাড়া। কিন্তু ও আমাকে উল্টো অপমান করলো বলে আরও জোরে কান্না শুরু করে সে। ওয়াহিদ মায়াকে বলে, ও কেবল তোর চিন্তা করছিল, তুই ওর সাথে খারাপ ব্যবহার করলি কেন? মায়া বিরক্তি নিয়ে বলে, আমি কাউকে বলিনি আমার চিন্তা করতে। আর এখন আমার এত যোগ্যতা আছে যে আমার নিজেকে সুখে রাখার কোনো প্রয়োজন নেই। তুই নিজের কাজে মতলব রাখলে ভালো হয়। বলে যেতে নিতেই ওয়াহিদ তার হাত ধরে নেয়, যে হাতে সকালে গরম কফি পড়েছিল। সাথে সাথে ব্যথায় চোখ বন্ধ করে নেয়। ওয়াহিদ বলে, আমি জানি আমাদের জন্য তুই অনেক কষ্ট পেয়েছিস। মিষ্টি যা বলার তুই আমাকে বলতে পারিস। তোর মনের সব ক্ষোভ বের করতে পারিস, বকতে পারিস, মারতে পারিস, কিন্তু প্লিজ দিয়াকে কিছু বলিস না। মায়া নিজের ব্যথা লুকিয়ে তার হাত সরিয়ে নেয়। আমি সেদে সেদে কারোর সাথে কথা বলতে চাই না, তাই ভালো হবে তুই আর তোর ফিয়ন্সে নিজের কাজে কাজ করবি। আমি এখন নিজের খেয়াল নিজেই রাখতে পারি। আর আমার কাউকে লাগলে আমার বন্ধুরা এবং আমার ছোট বোন আছে। আমার পর মানুষের পরামর্শের প্রয়োজন নেই বলে সে চলে যায়। জোহান এন্ট্রি গেট দিয়ে ঢুকে দেখে দিয়া ও ওয়াহিদের সাথে মায়াও দাঁড়ানো। সে রাগ দেখে হেঁটে যাচ্ছে। জোহান এই সুযোগ হাতছাড়া না করে তার পিছনে গেল। সকালের ব্যাপারে কথা বলার জন্য সে মায়াকে ডাক দেয়, মায়া একটু শোনো। এত কিছুর পর মায়ের মেজাজ এমনিতেই গরম, এর ওপর আবার জোহানের ডাক শুনে তার মাথার গরম হয়ে যায়। সে হাঁটতে হাঁটতে পিছন ফিরে বিরক্তি সুরে জিজ্ঞেস করে, তোমার কি সমস্যা? সকালের বিষয়ে কথা বলার জন্য। আমার কোনো কথা বলার দরকার নেই, এই সার্কাস দেখতে আমার ভালো লাগছে না। সে আবারও পিট করে হাঁটতে থাকে। জোহান ও নাসের বান্দা, এত সহজে পিছু ছাড়ার মানুষ তো সে নয়। সে ওয়াহিদের পাশ কাটিয়ে মায়ের পিছনে যায়, তাকে ডাকতে থাকে, কিন্তু মায়া দাঁড়ায় না। মায়া কেবিনের ভিতরে ঢুকলেও জোহানও তার পিছন পিছন ঢুকে যায়। মায়া তার চেয়ারে বসে বলে, আমি তোমাকে বলেছিলাম আমার অনুমতি ছাড়া রুমে ঢুকবে না। জোহান মায়ের সামনে এসে বলে, আরে তোমার অনুমতি যাক তেল নিতে, আমার কথা শোনো। আমি কোনো কথা শুনবো না। সে চেয়ার ঘুরিয়ে নেয়। জোহানের এবার মেজাজ বিগড়ে যায়। সে মায়ের চেয়ার ঘুরিয়ে নিজের দিকে টান দেয়। তার দিকে ঝুঁকে চোখে চোখ রেখে শান্ত গলায় বলে, আমার কথা আগে শোনো, তারপর যা বলার বলো।
মায়া থমকে যায়, তার মুখ দিয়ে কথা বের হয় না, সে চোখ নামিয়ে নেয়। এদিক ওদিক তাকায় কেবল। জোহান মায়ের থুতনিতে আঙুল রেখে মুখ তোলে, তার চোখে চোখ মিলিয়ে বলে, আমার দিকে তাকাও। হঠাৎ মায়ের বুকের ভেতরটা কেমন ধক করে ওঠে, অস্থিরতা অনুভব হয়। সে চোখ মিলিয়ে রাখতে পারে না জোহানের সাথে, তাই চোখ নামিয়ে নেয়। জোহান তাকে বলে, আমি জানি সকালে সে কথাগুলো বলা উচিত হয়নি আমার মেজাজ খারাপ হলে মাথা ঠিক থাকে না, যা তা বলে ফেলি। কিন্তু সত্যি কথা, সে কথাগুলো আমি মন থেকে বলিনি। ছোটবেলা থেকে আমি এমনই, নিজেকে শোধরানোর চেষ্টা করছি, সময় লাগছে। আমি কি করব বলো? তোমাকে সে কথাগুলো বলার পর থেকে আমার নিজেকে থাপড়াতে মন চাচ্ছে। মাফ করে দাও, আর এমন হবে না। জোহান অপেক্ষা করে মায়ের উত্তরের। যখন সে উত্তর দেয় না তখন বলে, কিছু তো বলো, তুমি আমার একটু বেশি কাছে এসে পড়েছ। জোহান অপেক্ষা করে মায়ের উত্তরের। যখন সে উত্তর দেয় না তখন বলে, কিছু তো বলো, তুমি আমার একটু বেশি কাছে এসে পড়েছ। জোহান খেয়াল করে কথাটা সত্যি। তার খেয়ালে আসলে সে নিজে অস্থিরতা অনুভব করে। সে সরে যেয়ে পকেট থেকে মলম বের করে হাঁটু গেড়ে নিচে বসে। মায়ের হাতটা নিজের হাতে নিয়ে নরম সুরে বলে, আমি নিজের অবুঝতার কারণে অনেক সুন্দর সম্পর্ক হারিয়েছি, অনেককে কষ্ট দিয়েছি, কিন্তু তোমাকে কষ্ট দিতে চাই না। এটা সত্যি, তোমাকে প্রথম দেখে ভেবেছিলাম তুমি অনেক কঠিন মানুষ, মন বলতে তোমার কিছু নেই, রাক্ষসী, ভয়াবহ, ঘোড়াল, বেয়াদব, যে কেবল নিজের অনুযায়ী সবাইকে চালায়। কিন্তু বিগত কয়দিনে তোমাকে যতটুকু চিনেছি, তুমি অনেক আলাদা। হয়তো তুমি নিজেকে এমন দেখাতে বাধ্য ছিলে, আমিও একসময় তোমার মতো ছিলাম, কিন্তু আমি তখন ভুল পথে ছিলাম। তুমি ভুল না, তুমি ঠিক বলেছ। আমি ইনারাকে পছন্দ করতাম, ভালোবাসতাম, কিন্তু আমি কখনো ওর যোগ্য ছিলাম না। সভ্য ওর জন্য পারফেক্ট, এখন আমি ওদের জন্য খুশি। জোহানের মাঝে খানিকটা হেসে আবার তার দিকে তাকায়। আমি আমার অতীতকে বর্তমানে আনতে চাই না। অতীতে নিজের ভুলে আমার আশেপাশের অনেক মানুষের স্বপ্ন নষ্ট করে দিয়েছিলাম, আমার এত সুন্দর একটা গ্রুপ নষ্ট করে দিয়েছিলাম, নিজেকে ধ্বংস করে দিয়েছিলাম, ডিপ্রেশনে ভুগছিলাম। সেসব কথা এখন আর মনে করতে চাই না, এতটুকুই। মায়া কিছু বলে না, তার দিকে তাকিয়েই থাকে। হঠাৎ জিজ্ঞেস করে, আমার এত যত্ন কেন নিচ্ছ? তোমাকে কষ্ট দিয়েছি এজন্য হয়তো। হঠাৎ দরজা খোলার শব্দে দুজনে সেদিকে তাকায়। ওয়াহিদ দরজার কাছে দাঁড়ানো। সে জোহান ও মায়াকে দেখে কপাল কুঁচকে নেয়। তার কেবল এতটুকু বলে, আগামীকাল সকালে আমি মিটিং রাখছি, জরুরি কথা আছে, আর সে চলে যায়। তার এমন কাণ্ডে দুইজনে থতমত খেয়ে যায়, একে অপরের দিকে তাকায়। মায়া তার হাতটা সরিয়ে নেয়, খানিকটা ইতস্তত বোধ করে জোহানের হাত থেকে নিজের হাত সরিয়ে নেয়। চোখ নামিয়ে বলে, সকালে আমারও দোষ ছিল, তোমার ব্যক্তিগত বিষয়ে কথা বলাটা আমার উচিত হয়নি, আমিও সরি। তাই দুইজনের দোষে দোষে কাটা গেছে, ওকে? জোহান হাত বাড়িয়ে জিজ্ঞেস করে, তাহলে ফ্রেন্ডস? মায়া তার দিকে তাকায়, দ্বিধা বোধ করে, আমার একটু সময় লাগবে ভাবার জন্য। জোহান হাত পিছিয়ে নেয়, ব্যাপার না, তাহলে আমি আসি, মলমটা রেখে যাচ্ছি, ব্যথা হলে লাগিয়ে নিও। মায়া মাথা নাড়ায়। জোহান চলে যাওয়ার পর সে তাকায় নিজের হাতের দিক। হাতটা তার বুকের বাম পাশে রাখা, সে বুঝতে পারছে না হঠাৎ তার হৃৎপিণ্ডের স্পন্দন এতটা দ্রুত হয়ে গেল কেন। ইনারা ডাইনিং টেবিলে বসে দেখে সকলে নাস্তার জন্য বসেছে। তাকে দেখে কথা বলার মাঝে সকলে চুপ হয়ে যায়। সুরভি সভ্যর পাশে বসেছিল, তাকে জিজ্ঞেস করে, দুলাভাই, সবারটা তো বুঝলাম, আপনার ফুপি এতটা চুপ আছে কিভাবে? উনি তো আগুনে ঘি ঢালতে পিছপা হয় না, উনি সবচেয়ে বেশি ভয়ে আছে। তারও ব্যান্ড বাজিয়েছে ইনারা রানী। তোমার বান্ধবী কাউকে ছাড় দেয় না, একদম না। আফসোসের ভাবে মাথা নাড়ায় সুরভি। এবার কি আমার ভাইয়ের পালা? বুঝছি না ওর মাথায় কি চলছে। ব্যাপার হলো এখানে দুই পার্টির দ্বন্দ্ব, কেউ কাউকে ছাড় দিবে না, মাঝখানে ফাঁসবো আমি আর তুমি। সুরভি তাকায় তার সামনে বসা অভ্রর দিকে। সে আরামে পরোটা আর চা খাচ্ছে। তাকে দেখে বিড়বিড় করে সুরভি বলে, ইনারার মাথায় যাই চলুক না কেন, এই রাক্ষসের বাপ খাক্কস থেকে মুক্তি পাক। সভ্য ভালো মতো না শুনতে পেরে জিজ্ঞেস করে, কি বললে? কিছু না দুলাভাই, আমাদের সেশন শেষ তো, প্যারা না নিয়ে খাওয়াতে মন দেন। সভ্য মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে নিজের খাবারে মন দেয়। দাদাজান ইনারাকে দেখে বলে, আরে ইনারা, তোমার শরীর এখন কেমন আছে? ইনারা স্বাভাবিক গলায় বলে, এখন ভালো লাগছে দাদাজান, আল্লাহ জানে গতকাল রাতে কি হয়েছিল। দাদাজান, আপনাদের সাথে আমার কিছু কথা আছে।
মা ইনারাকে জিজ্ঞেস করে, সব কথা পরে, আগে কিছু খেয়ে নাও, গত রাতেও কিছু খাওনি, বলো কি খাবে? পরোটা দিয়ে আচার খাবো, কিন্তু আগে বলেন আপনি যে সবাইকে খাবার দিচ্ছেন আপনি নিজে খেয়েছেন? আমার সবাইকে খাবার দিয়ে নিজে খেতে ভালো লাগে তুমি জানো, আর আপনি জানেন আমার আপনার এই অভ্যেস একটু ভালো লাগে না মা। সকালে উঠে সবচেয়ে বেশি কাজ আপনি করেন, তাই সবার আগে আপনার খাওয়া উচিত। আচ্ছা আগে তুমি খেয়ে নাও, তারপর আমি খাবো। মা এসে ইনারার পাশে বসে নিজে তাকে খাওয়াতে থাকে। দাদাজান বলেন, আমার নাতবু একদম ঠিক বলেছে, আমার নাতবু সবসময় ঠিক বলে। হ্যাঁ, এই জন্যে তো আমাকে না বলে গতকাল বউ সব হয়ে গেছে। ওই হয়েছে কি? দাদিজান গম্ভীর সুরে বলেন, তোমার শরীর খারাপ ছিল বলে ডাকিনি, এটা কোনো ব্যাপার না। বড় ব্যাপার না দাদিজান, আপনি জানেন না কত বড় ব্যাপার। ওর বড় ভাই থেকে বেশি ভাইগিরি তো আমি পালন করেছি। একবার কলেজে থাকতে একটা ছেলে ওকে ডিস্টার্ব করতে এসেছে আর আমি এমন মাইর দিলাম যে হাত ভেঙে গেছে। বেচারা কয় মাস প্লাস্টার লাগিয়ে ঘুরল। এরপর ভার্সিটি উঠার পর একবার এক ছাত্রদলের লোক সবার র্যাগিং করছিল। আমি প্রথমে সুন্দর ভাষায় মানা করেছি, কিন্তু এরপর ওই ছেলে সুরভিকে র্যাগিং করার চেষ্টা করেছে, এক ইট মেরে মাথা ফাটায় দিছি। এমন কত হয়েছে, কারো নাক ফাটালাম, কারো মাথা, আর কাউকে তো হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এখন দাদিজান আপনি বলেন, সুরভির বিয়ে যদি অভ্র ভাইয়ার সাথে হয়, আর ভাইয়ার জন্য আমার বান্ধবী কষ্ট পায়, তাহলে কি নিজের ভাসুরের মাথা, নাক, চোখ কি আমার মতো কোনো আদর্শ বউ ফাটাতে পারে? অভ্র খাবার মুখে তুলতে যেয়েও ইনারার কথা শুনে থেমে যায়, চোখ বড় বড় করে তাকায় তার দিকে। সে হতভম্ব হয়ে বলে, তুমি জানো তো আমি কে? দেখেন ভাইয়া, আপনি দেশের প্রধানমন্ত্রী হলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু আপনি আমার ভাসুর হয়ে আমার বান্ধবীর সাথে বিয়ের কথা কেন ভাবতে গেলেন? এখন 1 থেকে 2 হলে আমি আপনার মাথা ফাটাব কিভাবে? ইনারা চিন্তিত সুরে কথাটা বলে মা এর দিকে ফিরে দেখে সেও সবার মতো তার কথা শুনে পাথর হয়ে আছে। সে বলে, মা খাওয়ান। মা খাওয়ায়। ফুপি প্লেট নিয়ে উঠে বলে, আমি নিজের রুমেই যেয়ে খাই। তারপর কেটে পড়ে। অভ্র তাকে বিশেষ পাত্তা দেয় না, আবার খাওয়া শুরু করে। দাদাজান বলেন, আরে সে চিন্তা আমার উপর ছেড়ে দেও। তুমি না মারতে পারলে কি হয়েছে? আমি আছি তো, কিভাবে মারতে হবে শুধু বলবে, বাকিটা আমিই দেখব। এই তো আমার বেস্ট দাদাজান, সব সময় আমার সাইডে। দাদাজানকে চোখ ঘুরান দিয়ে ইনারার দিকে তাকায়, ঘরের বউদের এভাবে কথা বলাটা মানায়? এখন দাদিজান আপনি জানেন আমার মনে যা আসে আমি তাই বলি, আর সব সত্যি বলি। ভবিষ্যতে 1 থেকে 2 হলে আপনারাই বলবেন যে আমি ভুল বলেছি। এখন আপনি বলুন, আমাকে না বলে এটা করাটা আপনাদের ভুল ছিল কি না? দাদিজান সত্যি বলবেন কিন্তু? ঠিক আছে, ছিল কিন্তু তখন। এই যে ছিল তো। তাহলে এখন এই পরিবর্তে আমার জন্য কিছু করতে হবে। কি করতে হবে? আমাকে নিয়ে সবার ঘুরতে যেতে হবে। চলুন না দাদিজান, আজ সবাই ঘুরতে যাই। আজ সবার অফিস বাদ। আমরা আজ সারাদিন ঘুরব। অভ্র উঠে দাঁড়ায়, আমি এসব নাটকে নেই। আমার কাজ আছে। ইনারা স্বাভাবিকভাবেই বলে, আপনি না আসলে আমার বান্ধবীকে আমি দিব না। আমাদের এনগেজমেন্ট হয়ে গেছে। বিয়ে হলেও আমার অনুমতি ছাড়া ওকে নিতে পারবেন না। তুমি কি ওর গার্ডিয়ান নাকি? ইনারা একগাল হেসে মাথা নাড়ায়। অভ্র সুরভির মা বাবার দিকে তাকায়। তারা কিছু বলতে পারে না। অভ্র মেজাজ খারাপ করে, একবার সুরভির দিকে তাকায়, আবার সভ্যর দিকে। তারা তো খাওয়ায় ব্যস্ত, যেন সারা জীবনে খাবারই খায়নি। সে বিরক্তি নিয়ে বসে পড়ে। ইনারা জানায় সবাইকে, আমি ঢাকার কাছেই একটি রিসোর্ট ঠিক করেছি গতকাল রাতেই। সব ব্যবস্থা হয়ে গেছে। আজ কেবল আমরা ঘুরবো আর মজা করব। আর কোনো রান্না করার প্রয়োজন নেই, কারণ আমি সব ব্যবস্থা করে রেখেছি। আমি অনেক এক্সাইটেড। দাদিজান বলেন, কিন্তু এভাবে হঠাৎ করে যাওয়া কি ঠিক হবে? আরে দাদিজান, জীবনে তো সব হঠাৎ করেই হয়। জীবন এতটুকু, না এনজয় করলে হয়? তাও ঠিক। আসেন দাদিজান, আমি আপনাকে সাজিয়ে দেই। এমন সাজাবো যে নায়িকারা ফেইল হয়ে যাবে। আরে এই মেয়ে কি বলে? আহা দাদিজান, লজ্জাতে তো আরো সুন্দরী লাগে আপনাকে। ইনারা দাদিজানকে জোর করে নিয়ে গেল। সুরভি হাফ ছেড়ে বাঁচে, আমরা বেঁচে গেছি দুলাভাই। কিন্তু খেতে খেতে আমি শেষ। কথা না বলার জন্য যেভাবে খেয়েছি পেট বাস্ট হয়ে যাবে নিশ্চিত। বাট ইনারা থেকে বাঁচার মিশন সাকসেসফুল। কনগ্রেটস। সেইম টু ইউ দুলাভাই। সুরভি হেসে সভ্যকে বলে অভ্রর দিকে তাকায়। অভ্র তার দিকেই তাকিয়ে আছে। এমন ভাবে তাকাচ্ছে যেন এখনই কাঁচা গিলে খাবে।
সুরভি মাথা নিচে নামিয়ে কপালে হাত রেখে বলে, সুরভি কোথায় ফেসে গেলি তুই? একদিকে কুয়া, অন্যদিকে নালা, মাঝখানে আমি এক হতভাগা। 2 ঘন্টার মধ্যেই ইনারা সবাইকে তৈরি করিয়ে নিচে আনে। নিচে মিনি বাস দেখে সবাই অবাক হয়ে। দাদাজান বলেন, আমরা গাড়ি দিয়ে যাই। কতগুলো গাড়িই তো আছে, তাহলে বাস কেন? দাদাজান, গাড়ি দিয়ে তো সব জায়গাতেই যান। আজ এত বছর পর সবাই একসাথে ট্রিপে যাচ্ছি, তাহলে একটু সেই ফিলও তো লাগবে। দাদিজান বলেন, এত বছর পর না, প্রথমবার পুরো পরিবার একসাথে যাচ্ছে, না হয় এই পুরুষদের তো কাজের থেকে বিরতি নেই। দাদাজান বলেন, আমি তো সিকিউরিটির জন্য কোথাও যাই না। যদি কিছু হয়ে যায়। অভ্র বলে, আমি তার ব্যবস্থা করছি। ইনারা জানায়, সব ব্যবস্থা আমি করে নিয়েছি। সিকিউরিটিরও। ইনফ্যাক্ট আমরা যে প্রাইভেট রিসোর্টে যাচ্ছি তা আমার চাচার। ওখানে মাঝে মধ্যে ফিল্মের শুটিং হয়, কিন্তু এখন একদম খালি। সোনো চিন্তা, জাস্ট ডু ফুর্তি। বাসে এক এক করে উঠে সবাই। সভ্য ইনারার পাশে এসে বসে। আর সে রাগ হয়ে বলে, আপনি মুখ উঠিয়ে এখানে কেন বসে পড়লেন? এখানে সুরভি বসবে, আপনি অন্য ঠিকানা খুঁজেন। মহারানী সাহেবা, আপনার মনে হচ্ছে না আপনি নিজের বান্ধবীকে পেয়ে আমাকে বেশি ইগনোর করছেন? করছি তো, এখন এই বান্দর মার্কা মুখ নিয়ে কেটে পড়ুন। ঠিক আছে, চলে যাচ্ছি। পরে কথা বলতে এসো, আমিও তোমাকে ইগনোর করতে পারি। সে যাবার সময় ইনারা উল্টো জিহ্বা বের করে তাকে ভেঙাতে থাকে। ইনারা সুরভিকে ডেকে নিজের কাছে বসায়। সুরভি আসার পর প্রথম প্রশ্ন এটাই জিজ্ঞেস করে, সত্যি করে বলতো, তোর মাথায় কি চলছে? কি করতে চাচ্ছিস তুই? 3টি পরীক্ষা নিব, পরীক্ষাতে পাশ করলে তোকে নিয়ে চিন্তা মুক্ত হয়ে যাব। এখন তো বল, কেমন পরীক্ষা? দেখ, তুই জনসেবায় বিশ্বাস করিস, সব সময় মানুষকে সাহায্য করিস, নিজের সামর্থ্যের বাহিরে যেয়ে সাহায্য করিস, তাহলে তোর স্বামীরও তো এমন মনোভাব থাকতে হবে। তার প্রথম পরীক্ষা, তার আচরণের পরীক্ষা। সুরভি মনে মনে বলে, অব্রত তাহলে নিশ্চিত ফেল। মনোভাব আর আচরণ ভালো তার। 1 নাম্বারের স্বার্থপর মানুষ। আর সে অন্যের সাহায্য করবে? সে তো কেবল নিজের কাজ থেকে মতলব রাখে। যেখানে নিজের স্বার্থ থাকে সেখানেই তার আচরণ ভালো থাকে। সুরভি শান্তির নিঃশ্বাস ফেলে বলে ফেলে, তাহলে সে ফেইল হলে আমি বেঁচে যাব। হোয়াট? ইনারা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই বেঁচে যাবি মানে? মানে মানে উনি খারাপ হলে আগে দিয়ে জেনে যাব না? জেনে গেল তো বেঁচে যাব। সরে পড়ব যে সম্পর্কটা থেকে। ওহ আচ্ছা, ঠিক বলেছিস। এখন শুধু গন্তব্যের অপেক্ষা। বাস চালু হয়। অনেকক্ষণ জার্নির পর ড্রাইভার এক জায়গায় বাস থামায়। হোটেলের সামনে। দাদাজান একজনকে পাঠায় সবার জন্য খাবার আনতে। কিন্তু লোকের যাবার পর ইনারা সভ্যকে বলে, আমি কফি খাবো। আচ্ছা, আমি কাউকে ডাকছি। না, কেউ তো জানে না আমি কেমন কফি খাবো। আচ্ছা, আমি নিয়ে আসছি। সভ্য মাস্ক ও সানগ্লাস পরে বের হয়। তার যাবার পর ইনারা আবার ডাকে অভ্রকে, ভাইয়া শুনেন। অভ্র মোবাইলে কাজ করছিল। ইনারার ডাক শুনে তার দিকে ফিরে তাকায়, বলো। সুরভির চা খেতে ইচ্ছা করছে। আপনি নিয়ে আসেন। আমি কেন আনবো? লোকের অভাব আছে? হবু বউ তো আপনার। আপনারই ওর খেয়াল রাখা উচিত। কিন্তু আমি এভাবে বাহিরে যেতে পারবো না। সমস্যা হতে পারে। আপনার ছোট ভাই অর্ধেক জীবন কাটিয়েছে তারকা হিসেবে। সারা দেশের মানুষ তাকে চিনে। তাও উনি আমার জন্য গিয়েছে। আপনি কি আমার বান্ধবীকে আসলেই ভালোবাসেন? অভ্র বিরক্তি নিয়ে বলে, যাচ্ছি। ফজলু মিয়া দাঁড়ায়। ফজলু মিয়া থাকতে অভ্র ভাই যাইব, হায় কি দিন আইল, কি হইয়া গেল। অভ্র তাকে চোখের ইশারায় বসতে বলে। তারপর বাহিরে যায় চা আনতে। ফুপি এর মাঝেই মা কে বলেন, দেখলেন ভাবি আপনার ছেলেদের কেমন আঙ্গুলে নাচাচ্ছে। কিছু বলেন না হলে এই মেয়ে ওদেরকে আপনার থেকে দূরে সরিয়ে দিবে। মা হাসিমুখেই উড় দেয়, ইনারা আসার পরই এই পরিবার একসাথে আসছে। আজ প্রথমবার আমরা একসাথে সবাই ঘুরতে বের হচ্ছি। আমার 2 ছেলের সাথে কত বছর পর সময় কাটাচ্ছি। তাও এসব বলাটা কি মানায় ভাবি? এই মেয়ে সাথে থেকে আপনার কথারও তেজ বাড়ল দেখি। এমন কিছু না ভাবি। ইনারা আমার মেয়ের মতো, ওকে নিয়ে খারাপ কথা শুনলে আমার কষ্ট লাগে। ফুপি বিড়বিড় করে তাদের বসে মুখ ফিরিয়ে নেয়। ইনারা জানালা দিয়ে বাহিরে তাকায়। তার সাথে উকি দেয় সুরভিও। সে জিজ্ঞেস করে, কি করছিস তুই? আমি বুঝতে পারছি না। আমি আমার এক কর্মীকে গরিব সেজে আসতে বলেছি। সে তার দুঃখের কাহিনী শুনিয়ে সাহায্য চাইবে।
দেখি উনি সাহায্য করে না কি। সুরভিও তাকায় সেদিকে। সে 100% নিশ্চিত অভ্র সাহায্য করবে না। তার মন ও চিন্তা দুটোই অনেক ছোট। তাই হয়। সে দেখে যখন অভ্র চা নিতে দাঁড়িয়েছিল তখন একটি ছেলে এসে অভ্রর কাছে এসে অনেক অনুরোধ করে, সাহায্য চায়। অভ্র কিছু একটা বলে চা নিয়ে এসে পড়ে। যদিও সে চাইতো অভ্র এই পরীক্ষায় পোষা না করুক, তবুও তার রাগ উঠছে। এই লোকের কাছে এত টাকা, তবুও একটা গরিব মানুষ দেখে মনে দয়াও এলো না। তো এত অর্থ থেকেই বা লাভ কি? অল্প কিছু নেতা কেবল জনগণের কল্যাণের কথা ভাবে, আর অভ্রর ব্যাপারে আজ পর্যন্ত সে এমন খবর পায়নি। যে পেয়েছে তা কেবল দেখানো। ইনারা আফসোসের সুরে বলে, প্রথম পরীক্ষায় এত জঘন্যভাবে ফেইল হবে জানলে এত টাকা খরচই করতাম না। জানিস সুরভি এই বদ গরিব দেখার জন্য মেকআপ করা ও জামার জন্য আমার কাছ থেকে 8,000 টাকা নিয়েছে। বলে কি ম্যাডাম, আজকালকার এক তো জিনিসের দামের উপর এত জলদি সব অ্যারেঞ্জ করাটাও তো মুশকিল, তাই এত টাকা লাগবে। অল্প কিছু নেতা মানুষের কল্যাণের কথা ভাবে। ইনারা তার দিকে তাকায় কপাল কুঁচকে। তাহলে তুই তাকে কি দেখে পছন্দ করছিস? 1 মিনিট, দেখ ভাইয়ার অ্যাসিস্ট্যান্ট নিচে নামছে। তারা আবার জানালায় উকি দেয়। ফজলু মিয়াকে ছেলেটার সাথে কথা বলতে দেখে অভ্র সুরভির সামনে এসে তার চা এর কাপ এগিয়ে দিয়ে বলে, এই নেও তোমার চা। ইনারা ও সুরভি দুইজনে এমন ভাবে তাকায় অভ্রর দিকে যেন সে কোনো এক বড় ভুল করে ফেলেছে। অভ্র কিছু বুঝতে পারে না। কি হলো, তোমরা চা আনতে বললে এনে দিলাম, এখন কি খাইয়েও দিতে হবে? সুরভি চা হাতে নিয়ে নেয়। অভ্র যাবার পর তারা আবার বাহিরে দেখতে যাবে, তখন আবার আসে সভ্য। তোমার কফির সাথে তোমার পছন্দের চিপস ও চকোলেট এনেছি। তোমাদের দুইজনের জন্যই আনলাম। তারা আবার একইভাবে তাকায় সভ্যর দিকে। সভ্য থতমত খেয়ে বলে, আমি আবার কি করলাম? ইনারা তার হাত থেকে খাবার নিয়ে চিপসের প্যাকেট খুলে খেতে শুরু করলেও তার দিকে একইভাবে তাকিয়ে থাকে। সভ্য নিজের জান বাঁচিয়ে বসে নিজের সিটে। তারা আবার বাহিরে তাকিয়ে দেখে ফজলু মিয়া নেই। সে বাসে উঠে পড়েছে এবং বাস ছেড়েও দিয়েছে। ইনারা বলে, কিছু তো দেখতেই পারলাম না। কি হলো? বলতে না বলতেই তার কাছে ফোন এলো। সে ফোন ধরে বলে, হ্যাঁ সজীব বলো, কি হলো সেখানে? ম্যাম, প্রথমে তো অভ্র স্যার আমাকে কিছু না বলে বাসে চড়ে গেলেন। তারপর আমি আপনাকে ফোন দিব এর আগেই দোকান থেকে আমাকে কয়েক প্যাকেট খাবার দিয়ে বললেন উনি দিতে বলেছে আর খাবারের টাকা দিয়ে গিয়েছে। আর ফজলু মিয়া কি কথা বলল তোমার সাথে? সে একটা কার্ড দিয়ে বলেছে তার সাথে চাকরির জন্য দেখা করতে। আমার হাত পা ভালো আছে তাই ভিক্ষা না করে কাজ করে খেতে। তাদের একটা আশ্রম আছে, সেখানে লোকেদের দেখাশোনা করতে হবে। তাই? আচ্ছা, তোমার কাজ হয়েছে, তুমি অফিসে যেতে পারো। ম্যাম শুনেন। বলো। ম্যাম, আপনার আর তাদের কাজের বেতন একই রকম, শুধু তাদের কাজ সহজ বেশি। আপনি যদি কিছু মনে না করেন তাহলে। সজীব, তুমি অফিসে যাও, আমি এসে তোমার সাথে কথা বলবো। এখন আমার অনেক কাজ আছে। ফোন রেখে ইনারা সুরভিকে জানায়, অভ্র ভাইয়া সজীবকে জব অফার করেছে আর তাকে খাবারও দিয়েছে। তাও তার আশ্রমে। আমি জানতাম না সে আশ্রম চালায়। মানে সে প্রথম পরীক্ষায় পাশ। এখন আমি বুঝতে পারছি, তুই বলেছিলি অল্প কিছু নেতা জনকল্যাণ নিয়ে ভাবে আর অভ্র ভাইয়া তার মাঝে একটা। সুরভি জোর করে হাসি দেয় একটা। তারপর আবার জিজ্ঞেস করে, দ্বিতীয় পরীক্ষা কি? যে কারণে প্রথমে তোর মন ভেঙেছে তা দ্বিতীয়বার হোক আমি চাই না। তাই দ্বিতীয় পরীক্ষা হলো তার চরিত্র কেমন তা দেখা। মানে যে কোনো মেয়ে দেখলে তার মন ফুসলে যায় না তো, তা দেখা। সুরভি দীর্ঘ নিঃশ্বাস ফেলে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। হালকা কণ্ঠে বলে, এবার অন্তত সে অভদ্র ফেইল হোক। আবার পরের মুহূর্তে তার খেয়াল আসে, আচ্ছা অভ্র কোনো আশ্রম চালায় তা তো সে জানত না। গন্তব্যে যে পৌঁছাতে লাগে কিছু সময়, প্রায় 1.5 ঘন্টা। রিসোর্টে বড় একটি পার্ক এরিয়া আছে, পুল আছে, আবার বারবিকিউর ব্যবস্থাও আছে। তারা বাগান দেখার সময়ই সেখানে একটি মেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে ইনারাকে। সে বলে, এতদিন পর তোমাকে দেখে অনেক ভালো লাগছে। এতদিন সেটে অনেক মিস করেছি। তোমাকে ছাড়া শুটিং করা অনেক বোরিং। মেয়েটি সকলের পরিচিত অভিনেত্রী রেশমি। তাকে দেখে ইনারাও অনেক খুশি হয়। সে বলে, আমিও তোমাদের অনেক মিস করেছিলাম। তারপর সবার সাথে পরিচয় করিয়ে দেয়। রেশমি তাকে জিজ্ঞেস করে, তুই আমাকে এখানে ডেকেছিলি কেন? অনেক জরুরি কাজ আছে বলছি। ইনারা ম্যানেজারকে বলে সকলের রুম দেখিয়ে দেয়। ম্যানেজার তাদের নিয়ে গেলে ইনারা সুরভি ও রেশমির সাথে তাদের রুমে যায়।
সে রেশমিকে বলে, রেশমি তোকে অনেক গুরুত্বপূর্ণ কাজে ডেকেছি। আর আমি জানি এই কাজ কেবল তুইই করতে পারবি। তোর মতো সুন্দরী, হট, ডলের মতো মেয়ে ছাড়া। মাখন মারা শেষ হলে কাজের কথায় আয়। একটা পুরুষকে আকর্ষিত করতে হবে তোর প্রতি। তার পরীক্ষা নিব। সভ্য ভাইয়াকে? ব্রো, তার পরীক্ষা কেন নিবি তুই? তার পিছনে পুরো দেশ পাগল ছিল এককালে, সে কেবল তোকেই পাত্তা দিয়েছে। আজ পর্যন্ত তার এমন কোনো খবর শুনিনি। আর তুই? ইনারা তাকে থামিয়ে বলে, আরে থামো থামো। ওই অসভ্য এমন কিছু করলে এতদিনে তার চোখ তুলে হাতে দিয়ে দিতাম না? পয়েন্ট আছে। আমি কথা বলছি আমার ভাসুরের। উনার সাথে সুরভির বিয়ের কথা ঠিক হয়েছ। তাই তাকে আমার 3 অগ্নি পরীক্ষায় পাশ করতে হবে। প্রথমটায় তিনি পাশ, দ্বিতীয়টা তুই নিবি। করা যায়। কিন্তু পরিবর্তে আমি কি পাবো? যা চাইবি। দরজায় নক পড়ে। ইনারা উঠে দরজা খুলে দেখে সভ্য দাঁড়ানো। সভ্য বলে, তুমি এখানে? আমি চিন্তায় সারা রিসোর্টে খুঁজে নিয়েছি। আর তোমার ফোন বন্ধ কেন? এত চিন্তার কি আছে? আমি কি বাচ্চা যে হারিয়ে যাব? ফোনের হয়তো চার্জ শেষ। এতে এত খোঁজা লাগে? আমি কি বান্ধবীদের সাথে একটু সময়ও কাটাতে পারবো না? সভ্য সরু দৃষ্টিতে তার দিকে কিছু মুহূর্ত তাকিয়ে থেকে বলে, এক কাজ করো, আজ ওদের সাথেই থাকো। আমি আর তোমার খোঁজ নেওয়া তো দূরের কথা, তোমার কথা চিন্তাও করব না। বলে সেখান থেকে চলে যায়। ইনারা জিহ্বায় কামড় বসিয়ে বলে, অসভ্যটা মনে হয় এবার খেপছে। সুরভি, রেশমি, আমি গেলাম। বলে সে সভ্যর পিছনে যায়। তাদের রুমের কাছে এলে সভ্য রুম লাগানোর পূর্বেই ইনারা ভেতরে ঢুকে যায়। সভ্য সম্পূর্ণভাবে তাকে এড়িয়ে যায়। সে বাচ্চাদের মতো তার সাথে লাফিয়ে কিউট চেহারা বানালেও সভ্যর মন গলে না। মুখ গোমরা করেই রাখে। ইনারা বলে, সরি জানুটা, আমি তখন বেশিই বলে ফেলেছি। আবার কান ধরে বলে, সরি। তোমার সরি তোমার পকেটে রাখো আর নিজের বান্ধবীদের কাছেই যাও। আমার কাছে আর আসার দরকার নেই। সভ্য যেতে নিলেই ইনারা তার কলার ধরে নিজের কাছে টেনে নেয়। সভ্য অবাক হয়। তার হৃদসম্পন্দন হয় বেগতিক। সে প্রেমাস্ত নয়নে তাকায় ইনারার দৃষ্টির মাঝে। ইনারা মাসুম চেহারা করে বলে, আমার জামায় পকেট তো নেই। এখন সরি কোথায় রাখবো? সভ্য থ খেয়ে গেল এক মুহূর্তের জন্য। তারপর হেসে দিল। ইনারার কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে বলল, তোমার সাথে আমি রাগ করেও থাকতে পারি না। তারপর তার কপালে একটি চুমু খায়। তার মাথাটা বুকে লাগিয়ে বলে, কি শুনতে পারছো? হঠাৎ তোমার হৃদসম্পন এত বেড়ে গেল কেন? কারো নয়নে নয়ন জুড়িয়ে আবার মন হারালাম যে তাই। ইনারা লজ্জায় লাল হয়ে সভ্যর সাদা শার্টটা শক্ত করে ধরে। কিন্তু পরক্ষণেই সভ্য জিজ্ঞেস করে, তোমার ব্রেনে কি জগা খিচুড়ি পাচ্ছে? ইনারা সভ্যকে ছেড়ে তার দিকে তাকায়, তুমি বাহির থেকে আমাদের কথা শুনেছ? এত বছরে এতটুকু তো বুঝছে আমার মহারানীর মাথায় কখন কি চলে? তুমি অভ্র ভাইয়ার ব্যাপারে এত সহজে রাজি হবে না আমি জানি। ঠিকই ভেবেছ, তবে আজ রাতেই বুঝতে পারবো যে অভ্র ভাইয়া কি সুরভির জন্য পারফেক্ট কিনা। কিভাবে? সেটা বুঝতেই পারবে।